মা কেমন আছো? এই তো ভালো, চমৎকার। তোমার আমার ঘরোয়া কথোপকথন অনেকের কাছে পৌঁছেছে, অনেক মানুষ এটা দেখেছেন, অনেক শেয়ার হয়েছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে, আমাদের মন্তব্য ঘরে একটিও নেতিবাচক মন্তব্য নেই বললেই চলে। বরং আমি দেখছি, তুমি দেখেছো যে অনেক নারী বলছেন তারা অনুপ্রাণিত হয়েছেন তোমার কথা এটা শুনে। তো একটা বিরাট ব্যাপার, আমার জন্য বিরাট পাওয়া। কিন্তু কিছু প্রশ্ন আমি তোমাকে করতে চাই যে মন্তব্যগুলো এসছে সেখান থেকে। কারণ আমার বা তোমার কারোর পক্ষেই সবার মন্তব্য একটা একটা করে উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু আমি মনে করি এই উত্তরগুলো হয়তো সবারই মানে কাজে কম লাগবে, বেশি হ্যাঁ। কাজে লাগবে বা জানার আছে। আচ্ছা, তো আমি একটা একটা করে তোমাকে জিজ্ঞাসা করতে থাকি, তুমি আমাকে কয়েকটা প্রশ্নের একটু উত্তর দাও। একজন লিখেছেন নীরু শামসুন নাহার, তিনি লিখেছেন অসাধারণ, খুবই ভালো লাগলো, কিন্তু ইচ্ছে থাকলে সবার ভাগ্যে ভালো থাকা যায় না। আসলে ভালো থাকাটা কিন্তু সম্পূর্ণভাবে নিজস্ব ব্যাপার। পারিপার্শ্বিক অবস্থা যে আমারও সবসময় খুব ফেভারেবল তা কিন্তু না। কিন্তু আমি সবকিছুর মধ্যে থেকে ভালোটা খুঁজে বার করি। এটা তো পুতুল দেখছোই তুমি আজকে হুম। যবে থেকে আছো। আ ক্যান্সার ধরা পড়ল। আমি বললাম যে আল্লাহর হুকুম হয়েছে তাই হয়েছে, ব্যাপার না। তো এই যে ব্যাপার না বলে সবকিছু ঝেড়ে ফেলে দেওয়া এবং সম্পূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, এইভাবে যদি কেউ একদম 100% মানে যারা বিলিভার আছেন অবশ্যই, যার যেই ধর্ম যে যেভাবে চিন্তা করেন, বিলিভার যারা তাদের জন্য কিন্তু এটা খুব সহজ। সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার উপর যদি নির্ভর করা যায় আর সাথে নিজের একটু চেষ্টাও থাকতে হবে, তাহলে আমার মনে হয় এটা খুব একটা মানে অসম্ভব কিছু না, চেষ্টা থাকতে হবে। আমি তো তাই মনে করি। আচ্ছা, সুরাইয়া নাসরিন মুক্তি লিখেছেন আমি কিভাবে এমন হব। আচ্ছা, তার আগে আজকে যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আমরা কোন ভিডিওর প্রেক্ষাপটে কথাগুলো বলছি। আমি দুদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছি সেটার আমাদের বিষয় ছিল যে নারীর ভালো থাকার কিছু সূত্র। মায়ের মতন করে সেগুলো বলেছেন, তো সেই সূত্র ধরেই আমরা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি আজকে। সুরাইয়া নাসরিন মুক্তি লিখেছেন আমি কেমন হবে, এটার উত্তর আমরা দিয়েছি। ফাতেমা নার্গিস লিখেছেন তবে আন্টি অর্থনৈতিক দৈন্যতা মানুষকে পিছিয়ে দেয়, চাইলেও কিছু করা যায় না। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। আজকে আমি জীবনের যে জায়গায় আছি সবসময় কিন্তু এই জায়গায় ছিলাম না। আমারও কিন্তু জীবনে অনেক স্ট্রাগল ছিল। তবে কি যেটা হয়েছে যে হ্যাঁ, আমি খুব যে দৈন্য আ দুর্দশা ফেস করতে হয়েছে সেটা বলব না। কারণ একটা সময় ছিল যে আমার হাসব্যান্ড যখন জাহাজে চিফ অফিসার, সে জাহাজে সেল করছে দিনের পর দিন। আমি আছি আ শ্বশুরবাড়িতে, আ জয়েন্ট ফ্যামিলিতে। আমাদের সময়গুলো খুব সুন্দর কেটেছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু না, আমি সবসময় কিছু না কিছু করার চেষ্টা করেছি। এখন যেমন আমি বলতে পারি যে ওই সময় আমি উপটন বানিয়ে বিক্রি করতাম। ছোট, ছোট প্যাকেট করে আমার ছেলের স্কুলে আমি নিয়ে যেতাম। ওখানে আমি সেল করতাম। আমার এটার মধ্যে কোনো লজ্জা নাই বা এটার মধ্যে আমার কোনো আ কি বলবো? এর মধ্যে একটা এনজয়মেন্ট ছিল। কারণ ওই যে টাকাটা ইনকাম করতাম ওইটা কিন্তু আমার নিজস্ব। আম আমি সালোয়ার কামিজ কাটিং সেলাই শিখেছিলাম। আমি সেটাও আমি সেল করেছি মানুষের কাছে। আমি টেইলরিং এর জব করেছি। মানে আমি যখন যা পেরেছি করেছি, সৎভাবে ইনকাম করার চেষ্টা করেছি এবং আমি রান্নার ক্লাস নিতাম একটা সময়। সেটা অবশ্য আরো পরের দিকে। আ তো আমার কথা হচ্ছে কি, আম সাম্প্রতিক সময়ে তুমি ট্রেডিংও করেছো। আমি হ্যাঁ, সেটা তো আরো পরের কথা। সেটা ২০০০ কবে থেকে বলব? ২০০৩-৪ থেকে শুরু করে নিয়ে এই ২৫ সালে এসে আমি এটা বন্ধ করলাম। এত বছর ট্রেডিং করার পরে। কারণ আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সম্ভব না এখানে বসে করা। আমি যতদিন বিদেশে ছিলাম এটা সম্ভব ছিল করা। যাই হোক, আমি না আসলে কখনো বসে থাকা পছন্দ করি না। এখন যেমন আমি গাছ নিয়ে কাজ করছি। আ আমি যে অবশ্য গাছ সেল করি বা এটা আমার ব্যবসা তা কিন্তু না। এটা আমি আমার সম্পূর্ণ শখের বশে করি। কিন্তু এটাও কিন্তু একটা পথ। আমাদের বহু বাগানি আছেন যে এইটার থেকে তেনারা যথেষ্টই স্বাবলম্বী এখন। তো কাজে সেটাও একটা পথ। আ চাইলে আসলে একটা পথ বার করে নেওয়া যায়। কেউ রান্না করে সেল করছেন, নিজেদের এক্সক্লুসিভ কিছু রান্না আইটেম সেটা সেল করছেন। কেউ সেলাই করে সেল করছেন সেটা। কেউ আসলে না অনেক। আর এখন তো কত কি বেরিয়েছে। হালুয়া বানিয়ে বিক্রি করা যাচ্ছে, আচার বানিয়ে বিক্রি, মানে যারা ঘরে বসে করতে চাচ্ছেন তারা মাথার তেল, চুলের তেল বানাচ্ছেন। আ আসলে আ অনেক কিছু আছে। আর এখন তো এই কি বলবো, ইন্টারনেটের জমানায় কত কিছু করে মানুষ ইনকাম করছে। তবে হ্যাঁ, আমি আ সব আ ইনকামের ওয়েজ গুলা মানে আমার নীতির সাথে হয়তো যায় না। কিন্তু তারপরও অনেক রকম উপায় আছে। মানে সৎভাবে ভালোভাবে আর্ন করার।
আচ্ছা, এরপরে ফাতেমা আক্তার লিখেছেন, খুব ভালো, কিন্তু ঠোঁট কাটা ব্যাপারটা ধর্মে নিষেধ। ঠোঁটকাটা বলতে যেটা বোঝায়, আমি কিন্তু কখনো কাউকে আঘাত করে কথা বলার কথাটা আমি মিন করি নাই, কিন্তু কিছু সত্যি আছে যেটা বলতে হয়, না বললে সে কখনো শুধরাবে না, কারণ তার চোখে ওই ভুলটা ধরাই পড়ে না। আর আমি ব্যাপারটা তার পিছনে না বলে আমি তার সামনে বলে তাকে শুধরানোটাই আমি মনে করি সেটা ধর্মসম্মত। অবশ্যই আমার নৈতিকভাবেও আমি নৈতিক দিক থেকেও আমি পরিষ্কার থাকি যে আমি তার পিছনে বদনাম করছি না। সেটা হচ্ছে আমার চিন্তাধারা, আমার ওয়ে অফ থিঙ্কিং, তাই তো। আহমেদ সেলিনা লিখেছেন, আপু অনেক মহিলা তো আছে হাজবেন্ডের উপরে নির্ভর হয়, হয়তো হাজবেন্ডের উপর নির্ভর হয়তো মহিলা কিছু করে না, তখন সে মহিলা কেমন করে নিজেকে ভালোবাসবে? হাজবেন্ডের উপর নির্ভর করলে যে নিজেকে ভালোবাসা যাবে না, এটাও কিন্তু ভুল কথা। আমি কিন্তু কোথাও এরকম ভাবে মিন করি নাই, যে বলি নাই যে হাজবেন্ডের উপর। কারণ একটা মজার ব্যাপার হচ্ছে, বিশেষ করে আমাদের আমাদের ধর্মে যেটা একটা সুবিধা আছে, যে আমার স্বামীর টাকাও আমার, আমার টাকাও আমার, কিন্তু আমার টাকা আমার স্বামীর না, আমার নিজের ইনকামটা। এটা কিন্তু একটা বিরাট আমাদের এটা প্লাস কিন্তু পয়েন্ট। আবার বিতর্কের মুখে পড়ে যাব আমরা, তখন সবাই বলবে কেন স্ত্রীর টাকা সংসারে খরচ করলে অসুবিধা না কি? না, স্ত্রীর টাকা সংসারে আমি যদি খুশি মনে খরচ করি, আমি করতেই পারি, সেটাতে কোনো বাধা নাই, কিন্তু কিন্তু আমাকে স্বামী দাবি করতে পারবে না। ফোর্স করতে পারবে হুম, না হুম, কেউ। হুম। মানে এই একটা বিরাট সুবিধা কিন্তু আমাদের ধর্মে, এই সুবিধাটা দেওয়া আছে যে আমার টাকা আমার, আমার স্বামীর টাকাও আমার, কিন্তু আমার টাকা আমার স্বামী আহ, দাবি করে নিয়ে খরচ করতে পারবে না। আমি খুশি মনে দেয় সে আমি পুরো টাকাটাই দিয়ে দিতে পারি, তাতে তো কোনো অসুবিধা নেই। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকতে হবে। হ্যাঁ, তো আহ, এটা না যে আমার হাজবেন্ডের মানে হাজবেন্ডের টাকা খরচ করার মানে এই না যে আমি আমার নিজেকে ভালোবাসতে পারবো না। আমার হাজবেন্ড যদি আমাকে ভালোবাসে, সে যদি আমাকে আমার সম্পূর্ণ খরচ বহন করে, যেটা কিনা যেই ধর্মেরই হোক না কেন, বিয়ের সময় কিন্তু এটাই শর্ত থাকে যে আমাদের সম্পূর্ণভাবে প্রতিশ্রুতি দেখভাল দেয়া করার হয় তো, প্রতিশ্রুতি এটাই তো। দেওয়া হয় যে আমাদের সমস্ত কিছু তারা খেয়াল করবে। হুম। এখন কেউ সেখান থেকে যদি কেউ পিছপা হয়, সেটা তো অন্য কথা। কিন্তু তারপর আমি বলবো যে কিছুক্ষণ আগে যে প্রথম প্রশ্নের উত্তরটা দিলাম, নিজে কিছু না কিছু তো করাই যায়। সবসময় সবকিছুর জন্য স্বামীর উপর ডিপেন্ড করতে পারবে। স্বামী কেন, নিজের বাবা মা ভাই যার উপরই হোক, মানে আস্তে আস্তে নিজে যদি কেউ মানে কিছু একটা করতে চায়, আমার মনে হয় একটা পথ বেরিয়েই যায়। আর আমি এর আগে কোনো একটা তোমার সাথে এরকম ঘরোয়া গল্পে আমি বলেছিলাম যে প্রত্যেকটা নারীর না নিজের ভিতরে একটা আগুন থাকা উচিত। যে আমার যদি টাকা পয়সা নাও থাকে, আমার যদি আহ, শারীরিক জোর না থাকে, মনের জোরটা না আসলে কেউ কেড়ে নিতে পারে না। মনের জোরটা খুব জরুরি। এই ক্ষেত্রে আমি বলবো, তুমি যদি কিছু করতে চাও, এন্ড অফ দ্য ডে তুমি কিছু না কিছু করতেই পারবে। সেই মনের জোরটা থাকতে হবে আসলে। তানিয়া সুলতানা লিখেছেন, বাহ, আঙ্কেলের মতন ভালো মানুষ স্বামী দরকার আন্টি। এইটা একটু আমার জন্য একটু প্রবলেমেটিক অ্যান্সার করা। আঙ্কেল খুবই ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমার স্বাধীনতার ব্যাপারে সে মোটেই হস্তক্ষেপ করে না। এইটার ব্যাপারে আমি মানে ওপেনলি আমি বলছি, আমি রীতিমতো গ্রেটফুল। এখানে কোনো এই ব্যাপারে কোনো দ্বিধা নাই। আমি যদি আজকে বলি যে আমি বাইরে ঘুরতে যেতে চাই, সে খুশি মনে বলবে যাও। কখনোই আমাকে আটকাবে না। বা রেজা যখন অস্ট্রেলিয়াতে ছিল, আমার হয়তো হঠাৎ করে খুব মন খারাপ করছে যে আমি ওকে অনেকদিন দেখছি না, মিস করছি। আমি হয়তো তোমার আঙ্কেল ফোন করলো, আমি হয়তো বললাম যে আমি স্যারকে খুব মিস করছি, যাও যে 7 দিনের জন্য ঘুরে আসো কি 14 দিনের জন্য ঘুরে আসো। কারণ আমার যেহেতু এখানে কোনো কমিটমেন্টের ব্যাপার নাই ওরকম। দেখা গেল আমি আর সে রোজ চলে গেলাম, যে 2 সপ্তাহ কাটিয়ে আসলাম ওর সাথে। আমিও বাস ফুরফুরা হয়ে গেলাম, মনটা ভালো হয়ে গেল। তো সেদিক দিয়ে হ্যাঁ, আমি বলবো আমি অসম্ভবভাবে স্বাধীন। কিন্তু জানো কি একটা কথা, এন্ড অফ দ্য ডে সে কিন্তু স্বামী আর আমি তার স্ত্রী। অনেক কিছুই আছে যেটা আমাদের মিলে না। এখন আমি ওপেনলি সেগুলো বলবো না কাউকে, কারণ আমি কাউকে অপমানও করতে চাই না, নিজের নিজের পরিবারের কাউকে তো অবশ্যই না। কিন্তু সবাই যদি মনে করে যে একেবারে আমার মানে বেড অফ রোজেস, ইটস নট লাইক দ্যাট। এইটুকু বলতে পারি। সবারই আসলে কিছু না কিছু মতবিরোধ, মতের অমিল তো ইনার থাকেই। ফাইটিং, ইনার ব্যাটেল থাকবেই। কম্প্রোমাইজ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যার কারণেই তো এত বছর টিকে আছি একসাথে। নাহলে তো আসলে কোনো ম্যারেজই, আমি বলতে পারি না যে একেবারে, কি বলবো, খুব সহজ। খুব সহজ। অনেক ছাড় দিতে হয় জীবনে, অনেক ছাড় দিতে হয়। এটা খুব একটা চমৎকার প্রসঙ্গ এলো আমাদের কথায়। এটা নিয়ে আমি আর তুমি একটা আড্ডা দেবো একদিন। এটা আড্ডা দেওয়া খুবই মুশকিল, মুখ ফুসকে কি বেরোচ্ছে কারণ দাম্পত্য জীবন এমন একটা বিষয় যেটা কারোর সঙ্গে হয়তো কারোটা মিলবে এটা না, একদম ইউনিক, প্রত্যেকের ইউনিক একটা কিন্তু ব্যাপার। তবু কিছু
কিছু ব্যাপার মাথায় রাখলে হয়তোবা সহজ হতে পারে সহজ। আমি সম্পর্কটা। যেমন তোমাকেও আমি বলি যে ডিপ্লোমেসি ইজ দ্য কি। সেটা যার সাথেই হোক না কেন, বাসায় হোক, যে ছেলেমেয়ের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, তুমি যদি খুব 100% সব কথা বলতে যাও, আমি বলছি না তুমি অনৈতিক কিছু করে লুকাও, আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু সংসারের গতানুগতিক জীবনে অনেক কথা থাকে যেটা না বললে হয়তো শান্তিতে থাকা যায়, বললেই একটা বিরোধ লেগে যাবে, মতের অমিল হবে। তো কি দরকার সব কথা সবাইকে বলা বা সব কথা সবার জানারও তো কোনো প্রয়োজন নেই। আমি তো এইভাবেই এতটা যদিও বছর রেজা বলে যেভাবে এত ডিপ্লোমেসি করতে পারবো না সারা জীবন, কিন্তু আমার আমার তো রেজার সাথে ডিপ্লোমেসি চালাতে হবে, সেটা তো বাড়ির লোক তো বাদই দাও। এটা শুনলে অবশ্য খেপে যাবে রেজা, কিন্তু বাস্তব কথা, এটাই বাস্তবতা। সবসময় সবাইকে সব কথা বলতে নেই, যেটা বললে ঝামেলা হবে। কি দরকার বলে বাসায় অশান্তি করা? মুখ বন্ধ রাখলে যদি বাসায় শান্তি বজায় থাকে তো ওয়াই নট। আমি এভাবে চলি, সোজা কথা। আচ্ছা, চেষ্টা করেছি আমরা অনেক অনেক মানে অসংখ্য মন্তব্যের মধ্য থেকে কিছু মন্তব্যের উত্তর দিতে। বাকিদের জন্য, সবার জন্য ভালোবাসা। তুমিও কিছু বলে দাও। মানে আমি তো কি বলবো, আমি আই এম রিয়েলি টাচড। এত মানুষের ভালোবাসা, এত মানুষের মানে পছন্দ হয়েছে আমার কথাগুলা। আমি সত্যি অভিভূত। আমি সবার কাছে খুবই থ্যাঙ্কফুল। মানে আমার আন্তরিক কি বলবো গ্র্যাটিটিউড সবার প্রতি, যে সবাই আমার এই কথাগুলো এত সুন্দরভাবে গ্রহণ করেছেন। ধন্যবাদ সবাইকে।